নমস্কার সবাইকে। জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ক্লাস 6-এর ইতিহাসের পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, এটি আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, মহাজন পদের সংখ্যা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈন ও বৌদ্ধ সাহিত্যে 16টি মহাজনপদের কথা জানা যায়। সর্বশক্তিশালী মহাজনপদ হচ্ছে শেষ পর্যন্ত মগধ জনপদটি সর্বশক্তিশালী হয়ে উঠেছিল। দক্ষিণ ভারতের মহাজনপদ হচ্ছে অসমক। মগধের বর্তমান এলাকা বলতে বিহারের পাটনা জেলা ও গয়া জেলাকে বোঝানো হয়। মগধের রাজধানী প্রথমে রাজগৃহ ও পরে পাটলিপুত্র ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজনপদের সময় গণরাজ্য। ষোড়শ মহাজনপদের সময়ে একটি গণরাজ্যের নাম হচ্ছে মল্ল। দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্য, ষোড়শ মহাজনপদের দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্য হল মল্ল ও বজ্জী। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। মল্লদের দুটি রাজ্য হচ্ছে পাপা এবং কুশিনারা। বজ্জী বৈশালীদের আশেপাশের অধিবাসীদের কি বলা হতো? লিচ্ছবি বলা হতো। গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধের রাজা ছিলেন অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশের শাসনের অবসান হয় খ্রিস্টপূর্ব 324 অব্দে। নব্য ধর্ম আন্দোলনে জনপ্রিয় ধর্মমত জৈন ও বৌদ্ধ ধর্মমত। তারপরে বলা হয়েছে নব্য ধর্ম আন্দোলনে প্রচারকদের বিরোধিতা কারা করেছিলেন? প্রধানত ব্রাহ্মণরা। মগধের কোন কোন সম্রাট চারবাক ও আজীবক গোষ্ঠীর মতাদর্শকে সমর্থন করেছিলেন? মৌর্য সম্রাট বিন্দুসার এবং অশোক। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। শেষ দুজন জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীর কোন রাজবংশের রাজকুমার ছিলেন? লিচ্ছবি। পরবর্তীতে কে কেবলিন নামে পরিচিতি লাভ করেছিলেন? বর্ধমান মহাবীর। জৈন ধর্মের মূলত 4টি মূল নীতি কি নামে পরিচিত ছিল? চতুর্জাম ব্রত বলে। মহাবীর জৈন ধর্মের 4টি নীতির সঙ্গে আর কোন নীতি অন্তর্ভুক্ত করেন? ব্রহ্মচর্য নীতি। জৈন ধর্ম গড়ার দিকে কোন কোন মহাজনপদে জনপ্রিয় ছিল? মগধ, বিদেহ, কোশল ও অঙ্গরাজ্য। জৈন ধর্মের মূল উপদেশগুলি কোন গ্রন্থে সংকলিত রয়েছে? দ্বাদশঙ্গে। জৈনরা কোন সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিলেন? দিগম্বর এবং শ্বেতাম্বর। ভদ্রবাবু কে ছিলেন? দিগম্বর সম্প্রদায়ের নেতা। শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? শূলভদ্র। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের জন্ম হয় তরাই অঞ্চলের কপিলাবস্তুতে। গৌতম বুদ্ধের জন্ম কবে হয়? 566 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে তপস্যা করেছিলেন তার নাম হচ্ছে বোধিবৃক্ষ। কোথায় কোথায় গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যের সঙ্গে উপদেশ প্রচার করেন? বারাণসীর কাছে সারনাথে। বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বৌদ্ধ ধর্মে দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি যে উপায় সেটি হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে মারা যান? 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় কোন সম্রাটের আমলে অনুষ্ঠিত হয়? রাজগৃহে অজাতশত্রুর আমলে। কোন ধর্ম সঙ্গীতিতে বৌদ্ধরা থোরবাদী ও মহাসাংঘিক এই 2 ভাগে ভাগ হয়ে যান? চতুর্থ ধর্ম সঙ্গীতিতে। সম্রাট অশোকের আমলে কোন বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতিত্ব করেন বসুমিত্র। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে? বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান 2 ভাগে ভাগ হয়ে যায়। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি ছিল? ত্রিপিটক। ত্রিপিটকের 3টে ভাগ, সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধর্মপিটক। কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মমতের সমর্থক ছিলেন? মহাযান বৌদ্ধমত। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ।
বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বুদ্ধ, ধর্ম এবং সঙ্গ। এটা কিন্তু খুবই মনে রাখবেন। এটা হচ্ছে আমরা সাধারণত জৈন ধর্মের ত্রিরত্নটা সবাই জানি, বৌদ্ধ ধর্মের ত্রির যে রত্ন সেটা অনেকেই জানি না, তাই এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন। গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা কোন গ্রন্থে উল্লেখ করা রয়েছে? জাতক। প্রথম দুইটি পিটক বৌদ্ধদের কোন সভায় সংকলিত হয়? প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে। প্রাচীন ভারতের গ্রামের থেকে বড় অঞ্চলকে কি বলা হতো? জন বলা হতো। মহাজনপদগুলি কবে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। বেশিরভাগ জনপদ কোন উপত্যকাকে কেন্দ্র করে গড়ে ওঠে? গঙ্গা এবং যমুনা। বজি ছিল একটি কোন ধরনের রাজ্য? এটি একটি গণরাজ্য ছিল। বজ্জীদের রাজধানী কোথায় ছিল? বৈশালী। গৌতম বুদ্ধ বজ্জীদের কয়টি নিয়ম মেনে চলতে বলেছিলেন? 7টি। জৈন ধর্ম অনুযায়ী মোট কতগুলি তীর্থঙ্কর ছিল? 24 জন। কারা বেদে বিশ্বাস করতেন না? চারবাকরা। মগধ কোন বিহারের একটি এলাকা ছিল? দক্ষিণ বিহারের একটি এলাকা ছিল। পার্শ্বনাথ কে ছিলেন? জৈন তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পার্শ্বনাথ কোন রাজকুমার ছিলেন? কাশীর রাজকুমার। মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? 30 বছর বয়সে। আনুমানিক কত বছর বয়সে মহাবীরের মৃত্যু হয়? 72 বছর বয়সে। পার্শ্বনাথ কি প্রবর্তন করেন? চতুর্জামবত। দ্বাদশঙ্গ কাদের ধর্মগ্রন্থ? দ্বাদশঙ্গ জৈনদের ধর্মগ্রন্থ। উত্তর ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা কে ছিলেন? ভদ্রবাহু। পার্শ্বনাথের মতে জৈনরা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। তারা কি নামে পরিচিত ছিল? শ্বেতাম্বর। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। কত বছর তপস্যা করে সিদ্ধার্থ বোধি লাভ করেন? 6 বছর। বোধিবৃক্ষ কী গাছ? এটি একটি অশ্বত্থ বা পিপল গাছ। আর্যসত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ ধর্মের। মার্গ মানে কি? মার্গ মানে পথ। পিটক শব্দের অর্থ কি? ছুরি। বুদ্ধ ধর্মসঙ্গ হল বৌদ্ধ ধর্মের 3টি রত্ন। পরবর্তীতে চ্যাপ্টার 6, ভারতের জাতীয় প্রতীক এবং তার উৎস কী? ভারতের জাতীয় প্রতীক, এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে। জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ এবং প্রতীকীটি কোথায় পাওয়া গেছে? এটি সারনাথে পাওয়া গেছে। কবে থেকে অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে গণনা করা হয়? সেটি হচ্ছে 1950-এর 26শে জানুয়ারির থেকে। এরপরে সাম্রাজ্যের শাসককে কি বলা হয়? সম্রাট বলা হয়। এরপরে এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, যদি ধরুন কোনো সাম্রাজ্যের শাসক মহিলা হন তাকে কি বলা হয়? সেটাকে সম্রাজ্ঞী বলা হয়। মগধকে কেন্দ্র করে ভারতের প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? গ্রিসের ম্যাডিসনের রাজা ছিলেন। কখন ভারত অভিযান করেন? 300 অব্দ নাগাদ কিন্তু তিনি ভারত অভিযান করেছিলেন। পুরুর রাজত্ব কোথায় ছিল? ঝিলাম এবং চেনাব নদীর যে মাঝখানে, যেটাকে আমরা দোয়াব অঞ্চল বলি, সেই মাঝখানের অঞ্চলটা ছিল পুরুর রাজত্ব। আলেকজান্ডার যখন ভারত অভিযান করেন তখন মগধের রাজা ছিলেন কিন্তু নন্দ রাজারা রাজত্ব করতেন। কোন অঞ্চলের দখলকে নিয়ে গ্রিক এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে সংঘাত বাঁধে? সেটি হচ্ছে সিন্ধু উপত্যকা অঞ্চলের দখলকে নিয়ে। আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে। সেলুকাস নিকেটর ছিলেন আলেকজান্ডারের সেনাপতি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট প্রশ্ন, যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো খুবই কনফিউজিং। তারপরে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ নন্দ রাজার নাম ধননন্দ। মৌর্য রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে মৌর্য সম্রাট হন? বিন্দুসার। বিন্দুসারের পর কে হন? অশোক। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যকে কতদূর বিস্তার করেন? প্রশ্নটা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কে মৌর্য সাম্রাজ্যকে বিস্তার করেন? সেটি হচ্ছে অশোক। কোন যুদ্ধের পর অশোকের জীবনকে প্রভাবিত করেছিল? সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। সম্রাট অশোকের দীক্ষাগুরু ছিলেন বৌদ্ধ ভিক্ষুক উপগুপ্ত। অশোক কী উপাধি গ্রহণ করেন? সম্রাট অশোক। পরবর্তীতে দেবনাম প্রিয়দর্শিনী এবং মগধরাজ, এই দুটোও কিন্তু সম্রাট অশোকের উপাধি ছিল। মৌর্য রাজকর্মচারীরা কী নামে পরিচিত ছিলেন? অমাত্যা নামে পরিচিত ছিলেন।
গুপ্তচর ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় মৌর্য সাম্রাজ্যে। পরবর্তী যে সমস্ত প্রশ্ন সেটা হচ্ছে মেগাস্থিনিস এবং অর্থশাস্ত্রকে নিয়ে। অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য। মেগাস্থিনিস কে ছিলেন? সম্রাট সেলিউকাসের, গ্রিক শাসক সেলিউকাসের দূত। মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? সেটি হচ্ছে ইন্ডিকা। পরবর্তী প্রশ্ন, মহাস্থানগড় কোথায় অবস্থিত? বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায়। মহাস্থানগড় মৌর্য আমলের কোন উপাদান আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে অশোকের একটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। মহাস্থানগড়ের লিপিতে কি পাওয়া যায় বা কয় প্রকার দুর্ভিক্ষের কথা উল্লেখ আছে? 3 প্রকার। সেটা হচ্ছে পঙ্গপালের শস্য নষ্ট করা দুর্ভিক্ষ, দাবানলের ফলে দুর্ভিক্ষ এবং বন্যার ফলে দুর্ভিক্ষ। মৌর্য রাজার কি কি কাজ করার তালিকা পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্রে? মৌর্য আমলে দুটি প্রচলিত ভূমি রাজস্বের নাম কি? বলি ও ভাগ। এর পরবর্তী যে পার্টটি চ্যাপ্টার 6-এ সেটা পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখনও প্রায় অনেক প্রশ্ন রয়েছে, তাই পরবর্তী এই চ্যাপ্টার 6-এর পরবর্তী প্রশ্নগুলি আমি পরের ভিডিওতে নিয়ে আসবো আপনাদের জন্য। সাথে থাকবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।